আপনি কি এই গরমে হাঁসফাঁস করছেন? বাড়িতে এসি চালিয়ে ইলেকট্রিক বিল বাড়াচ্ছেন? আরে দাদা, সবে তো শুরু। যদি এই এসির মজাটা ঘুরতে গিয়ে ফিল করতে পারেন তাহলে ব্যাপারটা আলাদাই হবে, তাই না? তাই সময় নষ্ট না করেই সামনের ছুটি দেখে প্ল্যান করে ফেলুন। অলরেডি ভিডিওর টাইটেল দেখে বুঝেই গেছেন যে কোন টুরিস্ট স্পট সম্বন্ধে আমরা বলতে চলেছি। একদম ঠিক ধরেছেন। আমাদের এবারের ভিডিওয়ে থাকছে পেলিং, রাবাংলা এবং নামচি। এই তিনটে বিখ্যাত জায়গাকে নিয়ে কিভাবে একটা ট্রিপ প্ল্যান করবেন তারই ডিটেলস আমরা বলবো এই ভিডিওতে। পেলিং, রাবাংলা এবং নামচি সম্বন্ধে খুঁটিনাটি সব তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনাদের কাছে খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি, তাই ভিডিওটি শেষ অবধি দেখুন এবং পরে কমেন্ট বক্সে জানান যে আপনি এই ভিডিওটি থেকে আদৌ কতটা উপকৃত হলেন। তাই পেলিং ট্রিপ প্ল্যান করলে যা যা প্রশ্ন আপনার মনে আসবে সব প্রশ্নেরই উত্তর দেব এই ভিডিওতে। প্রথমেই বলি পেলিং পৌঁছাবেন কিভাবে। এই পেলিংয়ে পৌঁছানোর জন্য তিনটে পথ আছে: ট্রেন পথ, সড়ক পথ এবং আকাশ পথ। প্রথমেই আসি ট্রেন পথের ডিটেলসে। হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে এনজিপি বা শিলিগুড়িগামী যে কোনো ট্রেনেই আপনারা পৌঁছে যেতে পারেন এনজিপি এবং শিলিগুড়ি স্টেশনে। ট্রেনের টিকিট না পেলেও কোনো চিন্তা নেই, ধর্মতলা থেকে প্রচুর শিলিগুড়ির বাস ছাড়ে, তো সেখান থেকেও আপনারা রাতের দিকের কোনো বাস নিয়ে সকাল সকাল পৌঁছে যেতে পারেন শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে। এছাড়াও চটজলদি পৌঁছাতে চাইলে সেটারও উপায় আছে। দমদম থেকে ফ্লাইটে করে বাগডোগরা এয়ারপোর্ট, যদিও কিছুদিন বাদে পেখিয়ং এয়ারপোর্টও চালু হতে চলেছে, তবে সেটা আপনারা যাওয়ার আগে একটু খোঁজ নিয়ে নেবেন চালু হয়ে গেছে কিনা। এরপর শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে আপনারা রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়ি কিংবা এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাসে করেও পৌঁছে যেতে পারেন পেলিংয়ে। এবার বলি আমরা এলাম কিভাবে। আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরি দক্ষিণেশ্বর স্টেশন থেকে, যেটা পরের দিন সকালেই খুবই তাড়াতাড়ি আমাদেরকে শিলিগুড়ি জংশনে নামিয়ে দেয়। আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল, তাই ঝটপট গাড়িতে উঠে রওনা দিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। এই পেলিং ট্রিপের প্ল্যানটা কতদিনের জন্য করবেন? মূলত 2 নাইট 3 ডেজেই পেলিং ট্রিপ কমপ্লিট হয়ে যায়, কিন্তু পেলিং, রাবাংলা এবং নামচিকে কমপ্লিট করতে আপনাদের মোটামুটি 3 নাইট 4 ডেজ লাগবে। এবার প্রশ্ন হলো, পেলিং তো আপনারা যাচ্ছেন, কিন্তু থাকবেন কোথায়? থাকার প্রশ্ন যখন এলো তখন আপনাদের বলি পেলিংয়ে থাকার দুটো অপশান আছে, লোয়ার পেলিং এবং আপার পেলিং। লোয়ার পেলিংয়েরও বেশ কিছু হোটেল আছে যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবেন, এবং আপার পেলিং যেটা কিনা হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে, সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘাকে অনেক বড়ভাবে দেখতে পাবেন। লোয়ার পেলিংয়ে হোটেলের সংখ্যা তুলনামূলক অনেকটাই বেশি এবং রেটটাও আপার পেলিংয়ের তুলনায় একটু কম। যদিও আমরা ছিলাম আপার পেলিংয়ের হোটেল আরোরাতে, তার পাশেই আছে হোটেল ক্রাসুলা ওভাটা। এটার রেটটা সামান্য বেশি আমাদের হোটেলের তুলনায়, তবে আপার পেলিংয়ে থাকলে সব হোটেল থেকেই মোটামুটি আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। পেলিংয়ের বেশ কিছু হোটেলের নাম এবং নাম্বার দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। এবার আসি পেলিংয়ে তো এলেন, এবার ঘুরবেন কোথায় কোথায়। তার আগে বলে দিই, এই যে সামনে এটাই হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, যেটা এখন আর হেলিপ্যাড গ্রাউন্ড নেই, এখানে চলছে রোপওয়ে তৈরির কাজ। এই রোপওয়েতেই আপনারা সোজা এখান থেকে পৌঁছে যেতে পারবেন স্কাই ওয়াক পর্যন্ত। হ্যাঁ, এই হলো সেই স্কাই ওয়াক। এখন অবশ্য আমরা গাড়ি করেই এসেছি। স্কাই ওয়াক হলো পেলিংয়ের মূল আকর্ষণ। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। গাড়ি পার্কিংয়ের 50 টাকা নেয়। স্কাই ওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘার রূপ অপূর্ব লাগে। প্রায় 150 সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখতে পাবেন 137 ফুট উঁচু গুরু চেনরেজিংয়ের স্ট্যাচু। এই স্কাই ওয়াকের এন্ট্রি ফি হলো 100 টাকা জনপ্রতি। আমাদের এর পরের গন্তব্য হলো এই সিডকক বার্ড পার্ক, যা কিনা সবুজ পাহাড়ের মাঝে অবস্থিত পাখির অভয়ারণ্য। বিভিন্ন প্রজাতির পাখির দেখা মিলতে পারে এখানে। চারপাশে শুধু কিচিরমিচির পাখির কলতান, বেশ মন ভালো করে দেওয়ার এক পরিবেশ। এখানের প্রবেশ মূল্য 30 টাকা জনপ্রতি।
এই বার্ড পার্কটা পাহাড়ের মাঝে এক আলাদাই পরিবেশের সৃষ্টি করেছে। বাচ্চারা এখানে এলে বেশ মজা পাবে। এখন আমরা যাচ্ছি রাবদেন রুইন্সের দিকে, যেটা কিনা বার্ড পার্কের ভেতর দিয়েই যেতে হয়। এই রাবদেন রুইন্সের একটা ছোট্ট ইতিহাস আছে। সিকিমের বর্তমান রাজধানী গ্যাংটক হলেও বহু পূর্বে সিকিমের রাজা সমস্ত রাজকার্য পরিচালনা করতেন এই রাবদেন্স থেকে। এখন এখানে এলে সেই রাজধানীর ধ্বংসাবশেষ দেখতে পাবে। ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে দ্বারা এই সৌধটিকে জাতীয় হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। তবে এই বিশেষ জায়গায় পৌঁছাতে বেশ অনেকটা হেঁটে যেতে হবে জঙ্গলের রাস্তা ধরে। তবে দিনের শেষে সব এনার্জি চলে যাওয়ার পর এখানে এলে এতটা পথ আর যেতে মন চাইবে না, তাই চেষ্টা করবেন সকালের দিকেই আগে এই জায়গাটিকে ঘুরে নেওয়ার। এরপর ঝটপট চলে যাবেন রিম্বি ওয়াটারফলস এবং রিম্বি নদী ও রিম্বি অরেঞ্জ গার্ডেনের দিকে। গাড়ি নিয়ে যেতে যেতে রাস্তার ওপর থেকেই দেখতে পাবেন রিম্বি ওয়াটারফলস। ওয়াটারফলসের সামনেটা নিচে নেমে একটু ছবিও তুলতে পারেন, তবে নামতে না চাইলে ওপর থেকেই দেখা যায় এই ওয়াটারফলস। এর পরের গন্তব্য রিম্বি অরেঞ্জ গার্ডেন। এখানে এন্ট্রি ফিস হলো জনপ্রতি 20 টাকা করে। এই অরেঞ্জ গার্ডেন যদি অরেঞ্জের সময় আসেন সব গাছেই লেবু দেখতে পাবেন, অপূর্ব সুন্দর লাগে তা দেখতে। ভিতরে অরেঞ্জ জুসও পাওয়া যায়, চাইলে আপনারা খেতেও পারেন এবং অরেঞ্জও বিক্রি হচ্ছে, কিনেও নিতে পারেন। আর পাথরের এই সিঁড়ি করা আছে, এখান দিয়ে নিচে নেমে গেলেই পড়বে রিম্বি নদী। অরেঞ্জ গার্ডেনের ভেতর দিয়ে এই নদীর দিকে যাওয়ার রাস্তা। কিছুটা সময় নদীর ধারে কাটিয়ে এবং ভালো ভালো কিছু ছবি তুলে আমরা এবার চললাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। এই যে সামনেই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস নয়। অনেকেই রাস্তা থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ভেবে এটাকে দেখেই চলে যান, কিন্তু অরিজিনাল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসকে দেখতে হলে পাশ দিয়েই চলে যাচ্ছে একটা সিঁড়ি, সেখানে 20 টাকার টিকিট কেটে ওপরে উঠলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসকে। এটাই হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আমাদের এর পরের গন্তব্য হলো খেচিপেলি লেক। গেট দিয়ে ঢুকেই যেটা দেখবেন এটা একটা জলাশয় করা, এটা খেচিপেলি লেক নয়। লেকটা দেখার জন্য আপনাকে কিছুটা পথ হেঁটে যেতে হবে। এই লেকটি একটি অপূর্ব লেক, চারিদিকে পাহাড়ে ঘেরা, যার জলে কখনো একটা পাতাও পড়ে থাকতে দেখবেন না। স্থানীয় মানুষদের বিশ্বাস ওখানের পাখিরা একটা পাতাও জলে পড়লে তা ঠোঁটে করে তুলে ফেলে দেয়। আর এমনই কোনো বিশ্বাস থেকে স্থানীয় মানুষরা একে ইচ্ছা পূরণের লেক বা ফিশিং লেক বলে থাকে। লেকে ঢোকার সময় দেখতে পাবেন এটা মনেস্ট্রি, যেটা একমাত্র নানদের জন্য। আর এ কোলে দিই এখানের এন্ট্রি ফি হলো 30 টাকা জনপ্রতি। এই লেকটার ভালো ভিউ পাওয়ার জন্য আপনাকে একটু কষ্ট করে ওপরে উঠে ভিউ পয়েন্টে যেতে হবে। এটা হলো ওপরের ভিউ পয়েন্ট। এখান থেকে খেচিপেলি লেকটাকে ভীষণ সুন্দরভাবে দেখা যায়। এই যে দেখা যাচ্ছে লেকটা। এরপর ফেরার পথে
লাস্ট ঘুরবো পেমাংশে মনেস্ট্রি। এটা সিকিমের সেকেন্ড ওল্ড মনেস্ট্রি। খুব বড় নয়, তবে অনেক হাই পিকে এর অবস্থানের জন্য এখান থেকে পুরো পেলিং শহরের দারুণ ভিউ পাওয়া যায়। আর আকাশ পরিষ্কার থাকলে তো কাঞ্চনজঙ্ঘাকে দারুণভাবেই দেখা যায়। এই মনেস্ট্রির এন্ট্রি ফি 20 টাকা জনপ্রতি। এই মনেস্ট্রিটা ঘুরেই আজকের দিনটা আমরা এখানেই শেষ করব। প্রচুর সাইট সিন হয়ে গেল, প্রায় সন্ধে হতে চলেছে। তবে এখানে আপনাদের বলে দিই, এতগুলো সাইট সিন করার জন্য আপনাদের কিন্তু খুব সকাল সকাল বেরোতে হবে, নয়তো আপনারা এতগুলো সাইট সিন করে উঠতে পারবেন না। আর একটাও ইনফরমেশন দিই, সিকিমের কিন্তু প্রতিটা সাইট সিনেই কিছু না কিছু এন্ট্রি ফি আপনাদের পড়বে। সর্বনিম্ন হচ্ছে 20 টাকা আর সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত টিকিটের ফিস। আজ আমাদের ট্রিপের তৃতীয় দিন, কিন্তু সাইট সিনের দ্বিতীয় দিন। সকাল সকাল ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে মন খুশি হয়ে গেল। আজকেও ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ব বাকি সাইট সিন কভার করে রাবাংলা যাওয়ার জন্য। আজ আমাদের প্রথম গন্তব্য সেংসর বিচ। তবে সেংসর বিচ যাওয়ার পথেই পড়লো এই ছাঙ্গে ওয়াটারফল। আর এই যে দূরে দেখা যাচ্ছে ডেন্টাম ভ্যালি। যদিও আগে খুব সুন্দর ছিল, এখন অনেক হোমস্টে হয়ে যাওয়ায় সেই সৌন্দর্য আর নেই। বহু প্রতীক্ষিত এই হলো সেই সেংসর বিচ। 100 মিটার উঁচু এবং 240 মিটারের বেশি দীর্ঘ সেংসর সেতুটি সিকিমের সর্বোচ্চ সেতু এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সেতু। এটা মানব জাতির নানাবিধ সৃষ্টির মধ্যে এক অন্যতম সৃষ্টি। সেংসর ব্রিজ দেখে এবার রাবাংলার দিকে ফেরার পালা। এটা হলো পেলিং এর মার্কেট এরিয়া। এখান দিয়ে আবার চলে যাচ্ছি রাবাংলার দিকে। খুব বিশাল মার্কেট নেই এখানে, বেশ কিছু দোকান আছে, চাইলে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন আর অল্প বিস্তর কিছু কেনাকাটা করতে পারেন। রাবাংলা যেতে বেশ কিছুটা সময় লাগবে, তাই এখান থেকে লাঞ্চ সেরে নিতে পারেন। প্রায় 3.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে অবশেষে পৌঁছালাম রাবাংলা। আমরা রাবাংলায় বুদ্ধা পার্ক রেজেন্সিতে ছিলাম, তাই রাত্রিরেও পার্কে যেতে পেরেছিলাম। এই হলো সেই হোটেল। রাবাংলার এই হোটেল এবং বুদ্ধা পার্ক নিয়ে আমাদের আরেকটি ব্লগ আছে, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। উপরের আই বাটনে তার লিঙ্ক দেওয়া হলো, আপনারা সেখানে গিয়ে একটু দেখে নিতে পারেন। আপনাদেরকে রাতের বুদ্ধা পার্ক দেখিয়েছিলাম, আর এই হলো সকালের বুদ্ধা পার্ক। এখনো যেহেতু গেট খোলেনি, তাই পার্কের চত্বর পুরো ফাঁকা। আজ ট্রিপের শেষ দিন। রাবাংলাকে বিদায় জানিয়ে এবার যাব নামচির দিকে। আজ নামচিতে আমাদের প্রথম গন্তব্য এই সামদ্রুপসে মনেস্ট্রি। 43 মিটার উঁচু এই মূর্তিখানা গুরু পদ্মসম্ভবের, যিনি প্রায় 1200 বছরেরও অধিক সময় ধরে সিকিমের ওপর তার আশীর্বাদের হাত রেখে দিয়েছেন। নামচি চারধাম যাওয়ার পথেই পড়লো এই বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। মাথাপিছু 50 টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি নামচির চারধাম চত্বরেতে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সহ বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা, জগন্নাথ ধামের ক্ষুদ্রতম সংস্করণ হলো এই চারধাম। নামচির চারধাম ঘুরে এবার বেরিয়ে পড়তে হবে শিলিগুড়ি বা এনজেপির উদ্দেশ্যে। যার যেখান থেকে ট্রেন, তাকে সেদিকে যেতেই হবে। আমরাও বেরিয়ে পড়লাম। বেশ কয়েকটা দিন দারুণভাবে কাটলো।
গ্রীষ্মের দাবদাহ থেকে একটু মুক্তির নিঃশ্বাস আর কি। এবার ঝটপট প্ল্যান বানিয়ে আপনারাও চলে আসুন এরকম 3 নাইট 4 ডেজের ছোট ট্রিপে। পুরো ট্রিপটাই যিনি আমাদের সঙ্গে ছিলেন, মানে আমাদের ড্রাইভার দাদা, তার নাম্বারটাও স্ক্রিনে দিয়ে রাখলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। শেষে যেটা না বললেই নয়, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।